যে আপনি যেহেতু বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে বিষয়গুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হচ্ছে। একটু শুনি যে ডগ ফাইট যে হলো আহ, আকাশে, এটা একটু বলবেন বুঝিয়ে যে এখন বলতে গেলে ফুল স্কেল ওয়ার, কিন্তু এই ওয়ারটা কিন্তু আবার খুব হাইটেক ওয়ার হচ্ছে, অনেকটা ভিডিও গেমের উপরে মতো এরকম প্রথম অপারেশন সিন্দুর যেটা বলছে ইন্ডিয়া, সেখানে পাকিস্তান দাবি করছে 5টি বিমান ভূপতিত করেছে তারা। সেগুলোতে কি কোনো চালক থাকে না? ব্রাহ্মস যেটা দিয়ে ভাওয়ালপুরে যে অ্যাটাক হয়েছে, সেটা কিন্তু ওর রেঞ্জ হচ্ছে নিয়ারলি 300 কিলোমিটার। ইয়েতে সুখোইতে 2জন পাইলট থাকে, পাইলট এবং ওয়েপন্স অফিসার বলে, রাফায়েলেও 2জন থাকে, MiG-29 একজন থাকে। এই সবগুলো বিমান ভারতীয় আকাশেই ছিল। যে পাকিস্তান অস্বীকার কেন করছে? ভারত যেমন সিন্দুর অপারেশন সিন্দুর করলো বলল, বা তারপরে এখন যখন ড্রোন হামলা না করছে না, সামরিক স্থাপনাতেও করছে, কিন্তু পাকিস্তান অস্বীকার করছে। আজকে যদি ভারতের টেলিভিশন দেখেন কয়েকটা স্টেশনে, তারা যেন এটা একটা টেলিভিশনের নাটক চলছে। রাফায় একটা দেখানো হচ্ছে বারবার, যে ওটা কাশ্মীরের ভিতরেই শ্রীনগরের ধারে কাছে পড়েছে, কিন্তু ওটা আসলে কোনো এয়ারক্রাফটের পার্টস নয়, ওটা হচ্ছে এয়ারক্রাফটের ড্রপ ট্যাঙ্ক। আসলে সামরিক শক্তিতে সত্যিকার অর্থে কেউ কি এগিয়ে আছে বা কেউ পিছিয়ে আছে? মূল জিনিসটা তো প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধ নয়, মূল সমস্যা হচ্ছে আপনার কাশ্মীর। যেখানে পাকিস্তান বলছে 130টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে ভারতের দিকে। আমি একটু আপনার কাছে এটাও বুঝতে চাই, পারমাণবিক শক্তির দিকে হিরোশিমার যে ড্রপ করেছিলেন, ওনার সাথে কিন্তু আমার দেখা হয়েছে এবং ওনার সাথে আমার ছবি আছে। পারমাণবিক বোমাটা ড্রপ করেছিলেন। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। কথা বলবো ভারত পাকিস্তানের যে উত্তেজনা চলছে স্বাভাবিকভাবে সেই বিষয়টি নিয়ে, কিন্তু আমি আসলে শুরুতেই একটু বুঝতে চাই আপনার কাছ থেকে, আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনার অভিজ্ঞতা সেখান থেকে যদি আপনি একটু বলেন যে ঘটনা পরম্পরা আমরা যা দেখলাম পেহেলগাঁও হামলার পরে, জঙ্গিয়ার হামলার পরে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাগুলি, প্রাণহানি, ভারতের অপারেশন সিন্দুর, তারপরে ড্রোন হামলার খবর পাচ্ছি পাল্টাপাল্টি আমরা, মানুষ মরছে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এখনও যুদ্ধ শুরু হয়েছে এটা বলা হচ্ছে না। কি হলে বা কোন অবস্থায় গেলে বলা হবে যে যুদ্ধ শুরু হয়েছে, বা সাধারণভাবে কোন অবস্থায় গেলে বলা হয় যে যুদ্ধ শুরু হয়েছে? ফর্মাল ডিক্লারেশনও হয়নি, কিন্তু এখন যে অবস্থা, আজকে সকালের যে অবস্থা, এটাই যুদ্ধাবস্থাই বলা যায়। আমরা গতকালকে পর্যন্ত ভেবেছিলাম, এবং আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, যে হয়তো এটা ইসরায়েল এবং ইরানের মধ্যে যেরকম হামলা পাল্টা হামলা হয়ে স্থিমিত হয়ে গেছে, একটা স্টেজে উভয় দলই ভেবেছে যে আই হ্যাভ স্টেটেড মাই পয়েন্টস, তারপর থেকে হয়তো সেটা আর আগায়নি। কিন্তু আজকে সকালের যে ঘটনাগুলো, কালকে সারা রাত ধরে যেটা চলেছে, এখন তারা নাম দিয়েছে সিন্দুর 2, সিন্দুর 3। এখানে এক্সেপ্ট যে মূল সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে নাই, কারো সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে নাই। এটা ছাড়া উভয় পক্ষের বিমান বাহিনী এবং আজকে সকালে দেখলাম যে নৌবাহিনীও সেখান থেকে করাচি বন্দরের উপরে আক্রমণ করেছে। এটাকে আমি পুরা যুদ্ধাবস্থায় বলবো। আজ এবং 3 দিনের যুদ্ধ হয়ে গেছে, হয়তো যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না থামে আমরা এটাকে যুদ্ধাবস্থায় বলবো। তাহলে তবে কি যেটা মনে হয় হয়নি, যদি এটা যুদ্ধাবস্থা হয়ে থাকে, এই অবস্থা কত দূর গড়াবে বলে মনে হচ্ছে? আহ যে কোনো সময় এটা বন্ধ হতে পারতো। এখন উভয় পক্ষ যদি আহ যেটাকে বলে যে they have made their points, India has made their points, Pakistan has made their points, এবং সেখানে যদি তারা বলে যে এরপরে আমি আর আগাচ্ছি না, তো সেটা কিন্তু that could only be achieved। এবং তার জন্য বৃহৎ শক্তিবর্গের তো অবশ্যই একটা দায়িত্ব আছে এটা থামানোর। কারণ হয় কি, যতটুক না সেনাবাহিনী এর মধ্যে জড়িয়ে পড়ে, যে মিডিয়া এবং পপুলার যে সেন্টিমেন্ট, এটাও একটা বিরাট ফ্যাক্টর এই জি। যুদ্ধ বা যে কোনো সংঘর্ষ প্রলং করার জন্য। এখন ভারতের সরকারের উপরে ভারতের বিভিন্ন দলের এবং জনগণের একটা চাপ আছে, মিডিয়ার ভীষণ চাপ আছে একটু প্রমাণ করা
যে আমরা এই যুদ্ধে জয়ী। পাকিস্তানের একই অবস্থায়, পাকিস্তানের সেনাবাহিনীর উপরে এবং হাইকমান্ডের উপরে, তাদের রাজনৈতিক নেতৃত্বের উপরে প্রচন্ড চাপ আছে যে প্রমাণ করা যে না, আমরা উই হ্যাভ বিন এবল টু উইন দিস কনফ্লিক্ট, ইউ সি। তো ওই সিচুয়েশনটা ডেঞ্জারাস, এটা কিন্তু স্পাইরালিং করছে এবং বেড়েই যাচ্ছে। তো যেটা আমি আপনাকে বললাম, এখন বলতে গেলে ফুল স্কেল ওয়ার, কিন্তু এই ওয়ারটা কিন্তু আবার খুব হাইটেক ওয়ার হচ্ছে, অনেকটা ভিডিও গেমের উপরে মতো এরকম করে আগে আমরা এগুলো দেখিনি। অর্থাৎ উভয় দেশই এখন টেকনোলজিক্যালি তারা সব থেকে সফিস্টিকেটেড টেকনোলজি, শর্ট অফ নিউক্লিয়ার যত ধরনের টেকনোলজি আছে তারা ব্যবহার করছে। তবে ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত অত্যন্ত সীমিত, সেটা কিন্তু বেড়ে যাবে যদি মেইন ফোর্সেস গুলো সীমান্ত অতিক্রম করে। মনে করেন সেটা এয়ারফোর্সও হতে পারে, ইন্ডিয়ান এয়ারফোর্স এখন পর্যন্ত ইন্ডিয়া মানে সীমান্তের ওপার থেকে তারা স্ট্যান্ড অফ ওয়েপন্স দিয়ে, যেটাকে বলি আমরা, দূর থেকে মিসাইল দিয়ে তারা টার্গেট করেছে এবং এখন পর্যন্ত কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ করেনি। তাদের দৃষ্টিতে যেগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন সেগুলোর হামলা করেছে এবং ওখানে ক্ষয়ক্ষতি, প্রাণহানিও হয়েছে। একই কিন্তু দিকে কিন্তু পাকিস্তান, এই যে আপনি বলছেন এখন সামরিক বাহিনী বা কোনো বাহিনীর মানে সীমান্ত অতিক্রম করার নাই, যে প্রথম অপারেশন সিন্দুর যেটা বলছে ইন্ডিয়া, সেখানে পাকিস্তান দাবি করছে 5টি বিমান ভূপতিত করেছে তারা। সেগুলোতে কি কোনো চালক থাকে না? তার মধ্যে 3টি রাফায়েল আছে এবং আরো বাকি 2টির না, খবর জানা যাচ্ছে। চালক এগুলো তো সম্পূর্ণ, এগুলো চালকবিহীন না। চালকবিহীন যেগুলো সেগুলো হচ্ছে ড্রোনস, যেগুলো গতকালকে থেকে অনেক বেশি ড্রোনস হ্যাঁ, ব্যবহার তো হচ্ছে। তো তাহলে তো সীমান্ত অতিক্রম করেইছে, বাকি ভারত তো তাহলে না না সীমান্ত না অতিক্রম না করেইছে। না 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 সীমান্ত অতিক্রম করেনি, সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এগুলোকে বলা হয় স্ট্যান্ড অফ ওয়েপন্স। মানে সীমান্তের ওপার থেকে এখন এমন টেকনোলজি আছে, যেমন ধরেন আহ ব্রাহ্মস, যেটা দিয়ে ভাওয়ালপুরে যে অ্যাটাক হয়েছে, সেটা কিন্তু ওর রেঞ্জ হচ্ছে নিয়ারলি 300 কিলোমিটার। অর্থাৎ আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আমি আঘাত হানতে পারবো। ভাওয়ালপুর হচ্ছে সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে। অর্থাৎ আমি খুব সহজেই ভারতের সীমান্ত অতিক্রম না করে সীমান্তের পাকিস্তান ভারতীয় অংশ থেকে কাছাকাছি অংশে এসে আমি ওয়েপন্সটা লঞ্চ করে আমি আবার চলেও যেতে পারি। ওয়েপন্সটা সেলফ গাইডেড হয়ে ওখানে পড়বে। একইভাবে তারা ডিফারেন্ট স্টেজের ইয়ে আছে। ওই আমরা এর আগে যতগুলো দেখেছি, সর্বশেষ আপনার মানে ওপেন ওয়ারফেয়ার 71 সালে হয়েছে, 99-এ হয়েছে, এগুলোতে ঘাট যেখানে আক্রমণ করেছে তার কাছে কাছে অথবা খুব ধারে কাছে বিমানগুলোকে পৌঁছতে হতো। এখন অনেক দূরে থেকে, মনে করেন আপনি জম্মুর ভিতর থেকে থেকে আপনি সিয়ালকোটের উপরে আঘাত আনতে পারেন, অমৃতসরের ভিতরে থেকে আপনি লাহোরের আঘাত করতে পারেন, কারণ মাত্র 50 কিলোমিটার দূরে। এবং এগুলোই ব্যবহার হয়েছে। তবে এগুলোর আপনার যেহেতু যত দূর রকেট যাবে এর এর সামনের এক্সপ্লোসিভটা কম, অর্থাৎ আপনি পিন পয়েন্ট অ্যাটাক করে অল্প ইয়েতে আপনি যে ঠিক যে টার্গেটটা সেটাকে আপনি অ্যাটাক করবেন। তাহলে কিন্তু আরেকটু সহজভাবে যদি আমি বুঝি, যে তাহলে যেই 5টি বিমান বা মিসাইল যে পাঠিয়েছে, যেভাবে হামলা হয়েছে, যেটাকে ভারত বলছে টেরোরিস্ট বা জঙ্গি আস্তানায় হামলা করেছে, কিন্তু পাকিস্তান যেটি অস্বীকার করছে, সেই অপারেশন সিন্দুরে যেই এয়ারক্রাফটগুলো এসেছে সেগুলোতে চালক জায়গা মতো মানে হামলার জায়গায় গিয়ে পৌঁছায় নাই। পৌঁছানোর প্রয়োজন নাই তো। আচ্ছা, স্পষ্ট। আমরা জায়গায় যে কোনো অতীতের যে কোনো অভিযান থেকে এখন আপনি অনেক দূর থেকে একদম পয়েন্ট একিউরেসিতে আপনি, এটাকে বলে নানান ধরনের গাইডেন্স সিস্টেম আছে, লেজার গাইডেন্স আছে, স্যাটেলাইট গাইডেন্স, মহাকাশ থেকে আপনি ওয়েপন্সটা ছেড়ে দিবেন, রকেটটা মহাকাশ থেকে সেগুলো ইয়ে করবে। আপনি দেখেন ইসরায়েলি এবং ইয়ের সময় 1000 মাইল দূর থেকে এসে আক্রমণ করতে পারে এবং অত্যন্ত একুরেট, নিয়ারেস্ট টু দি মিটার্স আপনি এই 20 গজের মধ্যে 10 গজের মধ্যে আপনি ইয়েটা ফেলবেন। যার ফলে হয় কি, অনেক কম আপনার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য আপনি একটা টার্গেটকে হিট করবেন। একটা সেটা একটা বিল্ডিং হতে পারে, সেটা একটা বাংকার হতে পারে। তো অতীতে যেসব হতো, একটা বাংকারকে হিট করার জন্য আপনি 50টা বোমা মেরেও আপনি সেই বাংকারটাকে হিট করতে পারবেন না, কারণ এগুলা আপনি বোমাটা ছেড়ে দিচ্ছে, সেটা বাতাসে ভেসে ভেসে সেখানে যাচ্ছে।
এখন সেটা নয়, এখন একটা রকেট আপনি ফায়ার করবেন, ওর সামনে মাত্র হয়তো 20 কি 25 কিলোগ্রামের একটা এক্সপ্লোসিভ আছে। সেই ইয়েটাকে আপনি গাইড করে নিয়ে ঠিক ওই ইয়েতে, যেমন ধরেন একটা ওই যে আজকাল যে আমেরিকানসরা, এখন তো অনেকের কাছে ওই অস্ত্র আছে, আপনি একটা ট্রাককে হিট করবেন, একটা জিপকে হিট করবেন, ওই জিপে একটা টেররিস্ট যাচ্ছে, ওকে, আপনি ঠিক ওই জিপটাকেই হিট করবেন, ওর ডানেও করবেন না বামেও করবেন না। আপনার মনে আছে যে একজন ইরানিয়ান কমান্ডার প্লেন থেকে নামলো বাগদাদে, হুম হুম এবং উনি গাড়িতে উঠলেন, উনি 1 নম্বর গাড়িতে না উঠে 2 নম্বর গাড়িতে উঠলেন, এবং ওর 4-5টা গাড়ি বেরিয়ে গেল, ঠিক মানে যখন ওই কেউ জানলো না, ওই মহাকাশ থেকে আপনার সেই ঠিক 2 নম্বর গাড়িতে এসে উনি নিহত হলেন, ওনার সঙ্গী সাথে নিহত হলো, সামনের গাড়িরও কিছু হলো না, পিছনের গাড়ি কিছু না। এইসব টেকনোলজি আগে ছিল না। আমি আবারও বলছি, পাকিস্তান যেসব ভারতীয় বিমানকে ধ্বংস করেছে, এগুলো সব কিন্তু চালকবাহী যেমন ইয়েতে সুখোইতে 2জন পাইলট থাকে, পাইলট এবং ওয়েপন্স অফিসার বলে, রাফায়েলেও 2জন থাকে, মিগ-29 একজন থাকে। এই সবগুলো বিমান ভারতীয় আকাশেই ছিল। ভারতীয় এবং পাকিস্তানি বিমানগুলো যারা প্রতিরোধ করতে গেছে, তারাও কিন্তু সীমান্ত অতিক্রম করেনি, তারা ভারতে যায়নি, পাকিস্তানের সীমান্ত থেকে তারা ওই ভারতীয় বিমানের দিকে তারা মিসাইল ছুড়েছে, ঠিক আছে, জি। এবং সেই মিসাইলগুলো ঘায়েল হয়ে প্লেনগুলো ভারতীয় এলাকায় পড়েছে। মানে আধুনিক, আপনি আগেই তবে বলছিলেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই যুদ্ধটা অত্যাধুনিক হচ্ছে। প্রযুক্তি আপনি অনেকটা যেহেতু ভিডিও গেমের মতো। আপনি যেহেতু বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে বিষয়গুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হচ্ছে। একটু শুনি যে ডগ ফাইট যে হলো আকাশে, এটা একটু বলবেন বুঝিয়ে যে ডগ ফাইট আসলে কিভাবে হয়, কি হয়, কি আচ্ছা, হলো? ডগ ফাইট আমরা দেখেছি, 71 সালে ঢাকায় হয়েছে, বিভিন্ন বিমান ঘাঁটিতে হয়েছে, এবং ভারতের বিমান ঘাঁটি তখন হতো কি, আপনি আপনি একটা শত্রুর বিমানের সামনাসামনি চলে আসবেন, 5-10 মাইলের মধ্যে একজন আরেকজনকে দেখছে, and then you engage into combat, এবং ও চাচ্ছে আপনাকে মারবে, আপনি চাচ্ছেন ওকে মার। সেটা মিসাইলে হতে পারে, গানজে হতে পারে, হ্যাঁ, কিন্তু সে সময় মিসাইলের রেঞ্জ অনেক কম ছিল, এবং গানজের তো আরো কম, হয়তো আপনার 1 মাইল বা 100 মাইল তো আরো কম ডিস্টেন্সে আপনাকে আসতে হবে, এসে দেন ইউ ক্যান। তো এই যে আকাশের ম্যানুভার হতো, এটাকে বলা হতো ডগ ফাইট। আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, বাংলাদেশ পাকিস্তান ওয়ার, 71, 65 ওয়ার আমরা দেখছি। এখন যেটা হচ্ছে, এটাকে ঠিক ডগ ফাইট ওইভাবে না, তবে এরিয়াল কমব্যাট হচ্ছে, কিন্তু একেই কেউ কাউকে দেখছে না। আপনাকে যদি 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে, মনে করেন আপনি ঢাকার উপরে আছেন, আপনার শত্রু বিমান ময়মনসিংহ এর উপরে আছে, আপনি এখান থেকে মিসাইলটা লঞ্চ করবেন, শত্রু বিমান ময়মনসিংহ এর উপরে, সে ওটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং সেও জানবে না কোথায় থেকে আসলো, আপনিও ওকে দেখছেন না, কিন্তু আপনি হয়তো ইয়েতে আপনার মিসাইলের সিগনালে আপনি পাবেন যে আমার টার্গেটটা ডিস্ট্রয় হয়েছে। এগুলো এখন ডগ ফাইট না বলে এরিয়াল কমব্যাট বলা যেতে পারে। মানে ওই ক্লোজ রেঞ্জে আগে, হ্যাঁ, তবে হ্যাঁ এটা ঠিক যে ডগ ফাইট যে একদম ভবিষ্যতে হবে না, সামনে যদি উভয় পক্ষ একে অপরের সীমান্ত অতিক্রম করে, মনে করেন একটা পাকিস্তানি ঘাঁটি, মনে করেন সারগোদা, সেটা প্রায় সীমান্ত থেকে প্রায় 200 কিলোমিটার ভিতরে। এখন সেখানে যদি আপনি ইয়ে ম্যাসিভ অ্যাটাক করতে চান, তো অনেকগুলো ফরমেশন আসবে, সেখানে কিন্তু আপনার বম্বস ব্যবহার করতে হবে, এই ছোট্ট রকেট গুলোতে হবে না। আপনি রানওয়েকে ধ্বংস করবেন, আপনি এয়ারক্রাফটের ডিসপার্সাল যে এরিয়া আছে এগুলো ধ্বংস করবেন, তখন কিন্তু ওই ইট মাই এন্ড আপ ইন এ ক্লোজ ডগ ফাইট। সেই জন্য ধরেন এই যে আজকালকার যে প্লেন গুলো আছে, রাফায়েল বা সুখোই বা চাইনিজ যেটা, সবগুলোর মধ্যে আমরা বলি বিয়ন্ড ভিজুয়াল, দেখার দৃষ্টির বাইরে থেকেও যুদ্ধ করা যায়, আবার খুব কাছাকাছি যখন চলে আসে, যদি দৃষ্টির বাইরে আপনি পারলেন না, সে এসে গেছে, তখন আপনি ভিজুয়াল ডগ ফাইট হতে পারে। এবং এগুলো হচ্ছে আপনার, এগুলোতে সাহায্য নেওয়া হয় গ্রাউন্ডে যেসব রেডার থাকে সেগুলোর, আপনি হয়তো ভিডিওতে দেখেছেন, পাকিস্তানের কিন্তু খুব বোধ পাকিস্তান এবং ভারতের লেয়ার ডিফেন্স আছে। অনেক দূর থেকে যদি শত্রু থাকে তাহলে এক ধরনের টেকনোলজি ব্যবহার হবে, যখন সে কাছে এসে যাবে এক ধরনের, আর যখন একদম সম্মুখ যেটা ডগ ফাইট হবে তখন সেটা আরেক ধরনের। সেগুলো হচ্ছে, তবে আজকে এই মুহূর্তে কিন্তু যেগুলো হচ্ছে অধিকাংশ আবার ড্রোন
জি, এবং আমি একটু এইটা মনুষ্যবিহীন। একটু ড্রোনের বিষয়টা আরেকটু জানতে চাই যে ভারত বলল, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে যে ৩টি জায়গায় আহ, মানে সামরিক স্থাপনায় হামলা হয়েছে, জম্মু, পাঠানকোট এবং উধামপুরে ভারতীয় ড্রোন এবং মিসাইলের হামলা হয়েছে, অন্তত ১৫টি জায়গায় হামলা চালাচ্ছে পাকিস্তান, এই কথা বলছে ভারত। কিন্তু পাকিস্তান বিষয়টি অস্বীকার করছে। আমরা যদিও আন্তর্জাতিক গণমাধ্যম, আমরা আসলে ভারত পাকিস্তানের গণমাধ্যমকে এখন খুব আমলে নেওয়া যাচ্ছে না, কারণ তারা নানান রকম মিস ইনফরমেশন গুজব দিচ্ছে, যার যার পক্ষে হচ্ছে যা যা বলছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তাদের সংবাদদাতারা বলছেন যে সেখানে আকাশের ড্রোন বা ওই রকম কিছু দেখা যাচ্ছে, এক্সপ্লোশনের বা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ভারতের অভ্যন্তরে, এই বিষয়গুলো নিশ্চিত করছে। কিন্তু পাকিস্তান কেন তাহলে, মানে পাকিস্তান যদি করে থাকে ড্রোন আমি হামলা, আমি মিসাইল বলছি হামলা, আপনাকে। অস্বীকার করছে কেন? জি, আর না, যদি না করে থাকে ভারত বলছে কেন? আচ্ছা, পাকিস্তান বলেছে যখন ভারত আক্রমণ করেছে, তারা বলেছে আমরা বেসামরিক কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ করিনি, যেটা সত্যি। মানে এই আপনার যেগুলো অনেকগুলো পাকিস্তানি ঘাঁটি আছে, সামরিক বড় বড় ক্যান্টনমেন্ট আছে, ইসলামাবাদ আছে, জিএসকিউ আছে, ওয়াহ, একটা পাকিস্তানি ওয়াহ বলে একটা আছে, সেখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, অনেক বড় অর্ডিন্যান্স ফ্যাক্টরি, একটা শহরের সমান। তারপরে বিমান ঘাঁটিগুলো যেগুলো আছে আহ, উত্তরে এবং দক্ষিণে, করাচির পাশে, আপনার সর্বদার কথা বললাম, পেশাওয়ার শহরের পাশে আছে। এগুলো বিস্তীর্ণ, মানে 4-5 মাইল আরো বেশি এলাকা জুড়ে এগুলো আছে। এগুলো কিন্তু আক্রমণ করেনি। এখন ভারত, পাকিস্তান বলছে আমি এটা প্রতিশোধ দেব, ঠিক আছে। এখন ওরা ওরা আক্রমণ করেছে তাদের দৃষ্টিতে যেগুলো টেরোরিস্ট, মাসুদ আজহারের, জৈশে মোহাম্মদ, লস্করে তৈয়বা এবং আরো অর্গানাইজেশন গুলো যেগুলো আছে, তাদের ট্রেনিং ক্যাম্প, তাদের অ্যাসেম্বলি পয়েন্টে। কিন্তু পাকিস্তানের তো সেই সুযোগ নাই। ভারতীয় অধিকৃত অঞ্চলে এমন কোন টেরোরিস্ট অর্গানাইজেশন নাই যেটা পাকিস্তানে আক্রমণ করছে। পাকিস্তানে যে টেরোরিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে, সেগুলো বেলুচিস্তানে আছে, বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের দৃষ্টিতে, আর আছে পখতুনখোয়ায় আফগানিস্তানে, টিটিপি, তাহরিকে তালিবান পাকিস্তান। তো ওগুলোর গেস্টে তো সবসময় চলছে। পাকিস্তান যখন রিপ্লাই দিবে, এই রিপ্লাইটা হয় সিভিলিয়ান এরিয়ার উপরে হবে, যেটা জম্মু টম্মু হতে পারে। এখন শ্রীনগরে হবে না, ওখানে তো প্রায় সবই মুসলমান। ওখানে যদি আপনি একটা মার্কেটে হিট করেন, তো সেটা তো আপনি ওদের, সেটা হবে না। জম্মুতে হতে পারে, ওটা অধিকাংশই হিন্দু এবং শিখ অধিকৃত আছে। এবং বিভিন্ন মিলিটারি টার্গেট ছাড়া আপনার উপায় নেই, বিকজ দের ইজ নো কনফার্মড terrorist organization as such who are operating from India to against Pakistan. যারা আছে তারা বললাম আপনাকে আফগানিস্তানে আছে, আফগান সীমান্তে আছে এবং বেলুচিস্তানে আছে। সুতরাং অ্যাটাক গুলো কোথায় হয়েছে? পাকিস্তান নিজেই করেছে। তারা জম্মুতে অ্যাটাক করেছে, উধমপুরে অ্যাটাক করেছে, এটা আপনার তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিন্তু আমি আসলে সবশেষ বাটিন্ডাতে দেখছিলাম যে পাকিস্তান স্বীকার করছে না হামলার কথা। বাটিন্ডাতে অ্যাটাক হয়েছে। এগুলো তারা হলে তারা প্রতিশোধ যাবে কোথায়? তারা দে হ্যাভ অ্যাটাক, এবং সেগুলোর ভিডিও আছে। এবং ভারতও সেখানে আবার উল্টা ইয়েতে বিভিন্ন পাকিস্তানি স্থাপনায়, লাহোরের পাশে রেডার স্টেশনে আক্রমণ করেছে, ইসলামাবাদে আক্রমণ করেছে। এগুলো কিন্তু সব মনুষ্যবিহীন আক্রমণ হয়েছে। আমি এমন আসলে হতে পারে। পাকিস্তানের সেই কৌশলটাই বোঝার চেষ্টা করছিলাম, বা যে পাকিস্তান অস্বীকার কেন করছে। ভারত যেমন সিন্দুর অপারেশন সিন্দুর করলো বলল, বা তারপরে এখন যখন ড্রোন হামলা না, করছে না, সামরিক স্থাপনাতেও করছে, কিন্তু পাকিস্তান অস্বীকার করছে। অস্বীকার করছে না। তারা বলছে আমি অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই দিয়েছি, এবং সেই রিপ্লাই গুলো তারা, মানে দে ক্যানট ডু ইট বিকজ এই ইয়েগুলা, ড্রোন গুলা তো লোকে দেখছে, ড্রোন গুলো আবার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেগুলো মাটিতে পড়ছে। আহ সুতরাং এখন এগুলো অস্বীকার করার ঠিক উপায় নেই আর কি। মানে অস্বীকার না করলে তো আপনার তাহলে প্রতিশোধ আপনি কি নিলেন? পাকিস্তানের জনগণও তো চাচ্ছে সরকারকে কিছু একটা করতে। জি, কিছু একটা করতে গেলেই তাকে ওই স্থাপনাগুলোর উপরেই হয়তো হয়তো এমন বলতে পারেন যে এখনো তো তারা ইচ্ছা করলে জম্মুতে যে আহ তাদের যে ডিভিশনাল হেডকোয়ার্টার আছে, বা শ্রীনগরে আছে, আপনার অমৃতসরে বিরাট তাদের হেডকোয়ার্টার আছে, ওগুলো কিন্তু এখনো অ্যাটাক হয়নি। বাট আমি বলছি যে এখন অনেকটা যুদ্ধাবস্থায় এই যে রেসপন্স গুলো হচ্ছে, এখনো এখনো এটাকে ক্যালিব্রেটেড রেসপন্স বলে আর কি মিলিটারিতে। মেপে চুপে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা যে কোনো সময় আরো বেশি, বিশেষ করে যখন সর্বশেষ যেটা শুনলাম, নেভি সবাই তো অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন নেভি তার ফ্লিট নিয়ে করাচির বাইরে
এবং আমি তারা ভিডিও দেখিয়েছে যে তারা আহ, উম, আহ, আপনার করাচি বন্দরে আক্রমণ করেছে, যেটা 71 সালের পরে এই প্রথম আক্রমণ হলো। তো আপনি জানেন যে করাচি পাকিস্তানের একমাত্র সমুদ্র বন্দর বলতে গেলে। তো সেখানে আপনার যদি ক্ষয়ক্ষতি হয়, তার প্রতিশোধ আবার যদি নেয় ইয়ে, তো থিংস উইল স্পাইরাল। যে ভারত যেমন বলছে যে আর যদি পাকিস্তান যদি কোনো হামলা না করে তাহলে ভারত আর আগাবে না, বা ভারত সামনে আর সংঘর্ষ বা হামলায় বাড়াবে না। এই কিন্তু এই পাকিস্তান তো বলে রেখেছে যে তারা কড়া জবাব বা সুদে আসলে জবাব দেবে অপারেশন সিন্দুরের। এখন কি মনে মানে এখান থেকে কি মনে হচ্ছে? জবাব তো আসছে, আবার এই যে ড্রোন হামলা হচ্ছে। হ্যাঁ, তো এটা তো জবাব দিচ্ছে এবং সেগুলো আপনার ধরেন বিভিন্ন শহরের বা সামরিক স্থাপনায় আক্রমণ হচ্ছে তাহলে কি পাকিস্তান। এরকম কারণ হবে এখন? পাকিস্তান আরও জবাব দেবে, ভারত আরও জবাব দেবে, মানে পাল্টাপাল্টি জবাব? সেটাই দুঃখজনক, সেটাই একটা স্টেজে, এখন একটা স্টেজে এটাকে বাড়তেই থাকে। আমি বললাম এরপরে যদি এরকম হয় যে আমি 5টা পাকিস্তানি এয়ারক্রাফট বা 10টা ভারতীয় এয়ারক্রাফট একে অপরের সামরিক ঘাঁটিতে যে আক্রমণ করলো, তখন সেখানে ডগ ফাইট হলো, ইয়ে হলো, বন্দি হবে তখন, মারা যাবে, পাইলটরা মারা যাবে, বন্দি হবে, এয়ারক্রাফট ডিস্ট্রয়েড হবে। তারপরে এমন এক স্টেজ আসবে যে আর্মিও এখানে জড়িত হয়ে যাবে। তবে তার আগে আমাদের উচিত, তবে একটা জিনিস সেখানে আছে যে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর ভারতের অজিত দোভাল, তারা কিন্তু হুম। নিজেদের মধ্যে যোগাযোগ আছে। পাকিস্তানের মিলিটারি অপারেশন, ডাইরেক্টর মিলিটারি অপারেশন, ভারতের ডাইরেক্টর মিলিটারি অপারেশন, দে আর ইন কনস্ট্যান্ট টাচ। এবং আমরা আম, ওই যে গ্রাজুয়েটেড রেসপন্স কোন সময় বলবো যা যথেষ্ট হয়েছে আর না, সেটার জন্য অপেক্ষা, তাহলে সেটার কি জন্য মানে তাদের যে যোগাযোগ, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যে যোগাযোগ, তাতে পরিস্থিতি শান্ত হবার দিকে যাবে, নাকি যোগাযোগে পরিস্থিতি আরো উত্তপ্ত? যাওয়া উচিত ছিল গতকালকেই যাওয়া উচিত ছিল, কিন্তু এখনো যে চলছে, ওই যে আমি বললাম যে একটা তো হচ্ছে আপনাদের মিডিয়া, উভয় দেশের মিডিয়া, তারা যুদ্ধের জন্য যারা অ্যাকচুয়ালি, দিস দ্য হিস্ট্রি অফ ওয়ারফেয়ার ইজ, যারা অ্যাকচুয়াল যুদ্ধ করে তাদের থেকে যুদ্ধে যারা কোনোদিনই জয়েন করবে না, হুম। যারা জানে যে আমি এই যুদ্ধে কোনোদিনই যাব না, আমার বাচ্চা কাচ্চা কোনোদিনই এই যুদ্ধ, তাদের উৎসাহ বেশি। আজকে যদি ভারতের টেলিভিশন দেখেন কয়েকটা স্টেশনে, তারা যেন এটা একটা টেলিভিশনের নাটক চলছে হুম। এইভাবে তারা এইটা যুদ্ধকে উপস্থাপন করার চেষ্টা করছে। ঠিক একইভাবে পাকিস্তানেও কিন্তু মানে যা মডারেট ফোর্সেস যারা আছে, প্রত্যেক দেশে যারা চায় যে এটা জিনিসটা একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত, তারা কিন্তু যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে চলে যায়। অতিমাত্রায় অতি উৎসাহী যারা এই মিডিয়া কন্ট্রোল করে, এই ক্রাউড কন্ট্রোল করে, পলিটিক্যাল ওপিনিয়ন কন্ট্রোল করে, তারা সামনে চলে আসে এবং তারা সবসময় কিন্তু সেফই থাকবে। তাদের ঘর বাড়িতে বোমা পড়বে না, তাদের হয়তো এমনও আছে তাদের কোনো স্টেকসই নাই ওই দেশে। মানে এই পরিস্থিতি আরো উত্তেজক হয়ে ওঠার পেছনে দুই দেশের মিডিয়ার একটা ভূমিকা আছে। এজন্যই আছে আসলে মিডিয়ার মানে আছে আমি কোনো মিডিয়ার খবর আছে নেবার জন্য ভারত পাকিস্তানের মিডিয়ার বদলে অন্য মানে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করছিলাম, কারণ খুবই মিস ইনফরমেশন হচ্ছে, সেগুলো যাচাই করার কোনো সুযোগ আমাদের পক্ষে নাই। যেমন ধরুন আমি আপনাকে একটু বলি হ্যাঁ। যে প্রথম থেকে যে 3-4টা এয়ারক্রাফটের কথা বলছে, 5টা এয়ারক্রাফটের কথা বলছে, একটা মনে করেন যে কোনো সময় এটার নিয়ম হচ্ছে অ্যাগ্রেসর ফোর্স যারা যে অ্যাটাক করতে যাবে, দে উইল সাফার সাম ড্যামেজ। ওকে, আপনি সেটা ইতিহাস বলেন, আপনি ভিয়েতনাম ওয়ার বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলেন, ব্যাটল অফ ব্রিটেন বলেন, আপনি আমেরিকা আছেন, US 8th এয়ারফোর্সের ইতিহাস যদি পড়েন, 10টা এয়ারক্রাফটে গেছে, 6টা ফেরত আসছে, 4টা আসেনি। এক একটা, তখনকার তো মাল্টিপল ক্রু ছিল, এক একটা বোমবারে আপনার 7-8 জন করে মানুষ থাকতো, তারা সাফার ট্রিমেন্ডাস। এটাই হবে, কিন্তু এখন সেটা অনেক কমে আসছে কিন্তু যে অ্যাগ্রেসর, যেমন ডে 1 কে অ্যাগ্রেসর ফোর্স ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাগ্রেসর ফোর্স ছিল না, দে আর দ্য ওয়ান হু কেম ইনটু ল। এন্ড আপনি এই পাকিস্তান এয়ারফোর্স কি ছিল? ডিফেন্ডিং ফোর্স, ঠিক আছে। সো তাদের এই অ্যাগ্রেসর ফোর্সের যে আহ, তারা কি ক্যারি করছিল, তারা বম্বস, রকেটস এন্ড অল। আর এরা করছিল ওই এয়ারক্রাফট ডিস্ট্রয় করার জন্য যে ধরনের মিসাইল, ওইগুলো মিসাইল দিয়ে তারা তৈরি ছিল, তাই না? তারা তারা তার বম্বস ক্যারি করছিল। সুতরাং এই 70টা প্লেন নাকি অ্যাটাক করেছে, এখানে 3-4টা প্লেন যাবে। এটাকে বলা অ্যাট্রিশন বলে, অ্যাট্রিশন রেট, এটা খুব অতিরিক্ত না। তবে
এখন পর্যন্ত প্রমাণ এটাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন একটা রাফায় একটা দেখানো হচ্ছে বারবার, যে ওটা কাশ্মীরের ভিতরেই শ্রীনগরের ধারে কাছে পড়েছে, কিন্তু ওটা আসলে কোনো এয়ারক্রাফটের পার্টস নয়, ওটা হচ্ছে এয়ারক্রাফটের ড্রপ ট্যাঙ্ক। প্রত্যেক এয়ারক্রাফটে যখন আকাশে ওড়ে, বম্বস রকেট ছাড়াও ওরা এক্সটার্নাল ফিউল ক্যারি করে, কারণ ফাইটার এয়ারক্রাফটে আপনার ভিতরে তেল গ্রহণ করার ক্ষমতা অত্যন্ত সীমিত। তো প্রথমে যখন সে টেক অফ করে, তখন সেই এক্সটার্নাল ট্যাঙ্ক গুলো থেকে তেল নেয়। তেল নিয়ে যখন সে যদি ফিরে আসতে চায় বা কোনো কমব্যাট করে, অথবা সে যদি মনে করে আমাকে দ্রুত ফিরে আসতে হবে, তখন ওই ড্রপ ট্যাঙ্ক গুলো ফেলে দেয়। একটা সুইচ টিপ দিলে ওগুলা মাটিতে পড়ে যাবে, এবং তখন প্লেনটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, অনেক বেশি অ্যাজাইল হয়ে যাবে। সে কুইকলি সেটা হয় কাউকে ধরতে গেলেও সে ওটা ড্রপ করবে, কোথাও থেকে সরে আসতে গেলেও সেটা ড্রপ। তো ওই একটা ড্রপ ট্যাঙ্ক বারবার দেখাচ্ছে, কিন্তু ওইটা কিন্তু কোনো না, এক একটা প্লেন। তার মানে পাকিস্তানের এয়ারক্রাফট ভূপতিত করা হয়েছে এরকমটা বলবার সুযোগ নেই, ওটা একটা ড্রপ ট্যাঙ্ক বলে আপনি বলছেন। না 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 না, ওটা তো ভারতীয়, আপনি ভুল হ্যাঁ, বুঝছেন। এটা হ্যাঁ, মানে হচ্ছে এই আবারও সেই গণমাধ্যমের গুজব, মানে অনেক গণমাধ্যমেই দেখানো হচ্ছে। বারবার বলছে এটাকে বলছে রাফায়েলের অংশ, কিন্তু এটা রাফায়েল প্লেনের অংশ না, এটা রাফায়েল অথবা সুখোই ওই যে এক্সটার্নাল ড্রপ ট্যাঙ্কের একটা অংশ। একটা প্লেন যদি এরকম ক্র্যাশ ড্রপ ট্যাঙ্ক যদি ফেলা হয় তাহলে মানে সেখানেও তো একটা ক্ষয়ক্ষতি হতে পারে, এ তো বেশ ভারী দেখে না মনে হয়। না না, ভারী হতে পারে, মানুষের বাড়ির উপরে পড়লে বা আপনার মাথার উপরে পড়লে এটা হ্যাঁ, ক্ষতি হতে হ্যাঁ, পারে। ইট ইজ নট ক্যারিং এক্সপ্লোসিভ, এবং মোস্ট অফ দ্য টাইম এটা ড্রাই। মানে প্রথমে সে প্লেনটা উঠে যখন, তখন সে নিজের তেল ব্যবহার করে না, সে এক্সটার্নাল ড্রপ থেকে প্রথমে তেল ব্যবহার করে। হ্যাঁ, ওটা যখন ড্রপস ড্রাই হয়ে যায়, এটাকে আমরা ড্রপস ড্রাই বলি, তখন সে ইচ্ছা করলে এটাকে একটা বাটন টিপ দিয়ে ফেলে দিতে পারে। এবং সেটা যদি কারো দুর্ভাগ্যবশত কারো বাড়ির উপরে পড়ে, তো ক্ষতি হবে। আচ্ছা, আর একটা প্লেন যদি ক্র্যাশ করে, তার অনেক কিছু থাকে, মানে এটা আগুন লেগে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, পাইলট হয়তো যদি মারা যায়, সে তার ধ্বংসাবশেষ থাকতে পারে, প্যারাশুট দিয়ে যদি বেরিয়ে আসে, তাহলে সে হয় আহত হবে, যেটা অভিনন্দনের ক্ষেত্রে হয়েছিল বা আমরা দেখেছি 65-71 ইয়েতে। সো ওই ধরনের বড় ধরনের কোনো ধ্বংসাবশেষ, অ্যাকসেপ্ট ওয়ান বাতিন্দা বলে একটা জায়গায়, দিল্লি থেকে 100 কিলোমিটার পশ্চিমে, আর আপনার লাহোর সীমান্ত থেকে আবার 70 কিলোমিটার, এই জায়গাটা একটা বাটিন্ডা বলে একটা জায়গা, শহর আছে। এই শহরে একটা বিরাট নতুন একটা এয়ারফোর্স বেসও বানানো হয়েছে। তো এখানের একটা গ্রামে একটা এয়ারক্রাফট, ইন্ডিয়ান এয়ারক্রাফট পড়েছে। যতগুলো এয়ারক্রাফট পড়বে মনে রাখবেন, ভারতের ভিতরে সেগুলো সব ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন, কারণ পাকিস্তান এয়ারফোর্সের কোনো প্লেন সীমান্ত অতিক্রম করে যায় না। সো ওখানে একটা প্লেন, সেটা তবে আজকে আবার ইন্ডিয়া থেকেও বলছে একটা F-16 এবং ওরা ধ্বংস করেছে। সেগুলো হয়তো ওই ইয়েতেই হবে, লং রেঞ্জ মিসাইল দিয়ে করতে পারে। হ্যাঁ, সেগুলোর ধ্বংসাবশেষ হয়তো পাকিস্তানে পড়বে। এবং এগুলো এগুলো যেহেতু পাঞ্জাব এবং হরিয়ানা, আপনার পশ্চিম পাঞ্জাব, এগুলো বেশ ঘনবসতিপূর্ণ, এখানে লুকানোর কিছু নাই। মানুষ দেখবে, আগুন জ্বলবে, ফায়ার ব্রিগেড আসবে। কিন্তু যদি ধরেন আপনার অনেক ক্ষেত্রে ওই যে কারগিলে হয়েছে, গভীর পাহাড়ের উপরে, ওখানে আপনি খুঁজেও পাবেন না, বা আপনি লুকায় ফেলতে পারেন। তো এখানে যদি যুদ্ধ হয়, তো যদি পাইলট ক্যাপচার হয়, তাকে প্রিজনার করে তাকে হসপিটালে নিতে হবে। তার এখানে লুকানোর কিছু নাই, এবং অ্যানাউন্স করতে হবে যে আমি অমুক ফ্লাইট লেফটেন্যান্ট, অমুক বা স্কোয়াড্রন লিডার অমুক, আমার বন্দি আছে আমাদের এখানে বলছেন আপনি হসপিটালে লুকানোর আছে। কিছু নেই, কিন্তু ভারতের যে এয়ারক্রাফটগুলো ভূপাতিত করার কথা বলছে পাকিস্তান, ভারত কিন্তু এই বিষয়টি, এই প্রসঙ্গে কথাই বলে নাই। আমি দেখছিলাম বিক্রম দোরাস্বামী, যিনি এখন যুক্তরাজ্যে আছেন হাই কমিশনার, যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনার, যিনি বাংলাদেশেও ছিলেন এর আগে একটা সময়, তার একটা ইন্টারভিউতে শুনছিলাম, তিনি বলছেন এমন কিছু ঘটেই নাই, এমন কিছু ঘটে না, এগুলো বলে যদি পাকিস্তান মানে একটা পরিতৃপ্তি পেতে চায়, সেটা তারা পাক, এরকম তার একটা হতে পারে, বক্তব্য শুনছিলাম। হতে পারে, যদি তারা যদি তাই অস্বীকার হয়, করে। আপনি তো বলছিলেন যেটা আসলে লুকানোর সুযোগ নাই, এভাবে কি লুকাতে পারবে? পরে পরে সবকিছু যখন থেমে যায়, সবকিছু যখন থেমে যাবে, তখন এভরিথিং হ্যাজ টু বি আউট সামথিং। আমরা দেখেছি 75 সালে, 65 সালে, 71 সালে, বারবার ভিয়েতনাম যুদ্ধে, ব্রিটিশ আপনার ব্যাটল অফ ব্রিটেনে, প্রথম দিকে যে ক্ষয়ক্ষতি, যে আমি বললাম আমি 5টা প্লেন ভারতের
5টা প্লেন ধ্বংস করেছি, ও বললো আমি পাকিস্তানের 7টা প্লেন ধ্বংস। যখন সব শেষ হয়ে যাবে, যখন আপনি ডকুমেন্টেশন করবেন, তখন আপনি মিলাবেন, দেখবেন যে উভয় ক্ষেত্রেই কিন্তু ওভার এস্টিমেট থাকে অনেক বেশি। কিন্তু এই মুহূর্তে ভারতের এটা স্বীকার করার দরকার নেই, কিন্তু এটা প্রকাশ পাবে। এবং ওই যে বললাম যদি ভারতের কেন প্রকাশ পাবে, ভাটিন্ডাতে যেটা হয়েছে সেটা তো লোক দেখেছে, প্লেনটা তারা এখনো দেখায়নি, কিন্তু যারা গ্রামবাসী, ওই ভারতেরই মিডিয়া সেখানে গেছে, গ্রামবাসীর সাথে কথা বলছে, হ্যাঁ আমি দেখেছি আকাশে এটা ব্লাস্ট করে এটা হয়ে ওই সাইডে পড়ছে, ওখানে নিয়ে যায়নি। বাট ওখানে ডেফিনেটলি বাই দিস টাইম আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের লোকজন সেখানে যাবে, ওর কি কি আছে না আছে যেগুলো উঠানো সেগুলো উঠায় নিয়ে আসবে, ছবি তুলবে, এগুলো এগুলো ডকুমেন্টেশন হতেই হয়। জি, একটু জানতে চাই যে আমরা তো দুই পক্ষের কাছ থেকেই শুনছি যে যার নিজেকে শক্তিশালী, বেশি শক্তিশালী বলে বলছে, আর গণমাধ্যম তো আছেই কার কেমন শক্তি। আসলে সামরিক শক্তিতে সত্যিকার অর্থে কেউ কি এগিয়ে আছে বা কেউ পিছিয়ে আছে? থাকলে আসলে কে এগিয়ে কে পিছিয়ে? এখানে আছে আমরা বলি যে নিউমেরিক্যালি নিউমেরিক্যালি সংখ্যার দিক দিয়ে হুম। এবং কোয়ালিটির দিক দিয়ে ভারত ধরেন দ্বিগুণের বেশি। সেটা বিমান বাহিনীর ক্ষেত্রে প্রায় 350 জায়গায় 750, তারপরে আপনার ট্রান্সপোর্ট প্লেন এর আছে হয়তো 30-35টা, ওর আছে প্রায় 300টা, অনেক কিছু হেলিকপ্টারে। ভারতে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি অনেক বেশি, নেভির ক্ষেত্রেও তাই, আর্মির ক্ষেত্রেও তাই। কিন্তু কিন্তু ভারতের যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি বলি, ভারতকে যে এলাকা তার সীমান্ত গার্ড করতে হয়, ভারতের এই মুহূর্তে দুইটা বড় শত্রু, এক হচ্ছে পাকিস্তান, আর তার থেকে বড় হচ্ছে চীন। অর্থাৎ তার যদি 10 লক্ষ সৈন্য থাকে, সে কখনোই এই 10 লক্ষ সৈন্যকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। তার চীন সীমান্ত কোথায় থেকে শুরু হয়? আপনার অরুণাচলের পূর্ব প্রান্ত, আমাদের আসামের যে, আপনার যদি এখানে ম্যাপ থাকতো দেখাতাম, যে আসামের শেষ মাথায় আপনার ডিগবয়, ডিব্রুগড়, ওখান থেকে নিয়ে সমস্ত অরুণাচল প্রদেশটাই হচ্ছে একটা ডিসপিউটেড প্রদেশ। আমরা বলি, ভারত বলে অরুণাচল, ওরা বলে সাউথ টিবেট, এবং সাইজ অলমোস্ট বাংলাদেশের সমান। এখানে উভয় পক্ষেরই বিমান বাহিনী আছে, ওদের স্থলবাহিনী আছে, এবং এগুলোকে কোনোদিনই তারা আসবেন। তারপরে ধরেন আপনার লাদাখ লাদাখ এবং কাশ্মীরের এখানে বিরাট একটা সীমান্ত আছে, যেখানে তাদের উভয় দেশের বিমান বাহিনী, স্থলবাহিনী ব্যস্ত। আর নৌবাহিনীর ক্ষেত্রে দেখেন, পাকিস্তানের একটা বন্দর এবং আরব সাগর, রাইট? ভারতের নৌবাহিনী অনেক বড়, কিন্তু তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনার মালাক্কা স্ট্রেট থেকে নিয়ে আপনার লোহিত সাগর পর্যন্ত। এদিকে আপনার বে অফ বেঙ্গল, ওদিকে আরব সাগর, আর তার নিচে ভারত মহাসাগর। এই পুরো এলাকাটার মধ্যে তাদের এরিয়া অফ ইনফ্লুয়েন্স। সো যে কোনো সময় সে কিন্তু চাইলেই আপনার কিছু হয়তো শিফট করেছে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে কিছু হয়তো চলে যাবে, বা বিশাখাপত্তনম থেকে কিছু জড়ে যাবে, তখন কিন্তু এইগুলো দুর্বল হয়ে যাবে। সো অন দ্য ফোর্স, ফর এক্সাম্পল ইন দ্য এয়ারফোর্স, ইটস মোর অর লেস ইভেন নাও। যে 300 এয়ারক্রাফট যদি পাকিস্তানের থাকে, ভারতেরও এই 700-র মধ্যে হয়তো 300-350 এয়ারক্রাফট তারা এখানে ডিপ্লয় করতে পারবে। ঠিক আছে, এর মধ্যে কিছু আছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরকম নানান আছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন যেগুলো আছে, সেগুলো ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে। ঠিক একই হচ্ছে কিন্তু আর্মির ক্ষেত্রেও, নেভির ক্ষেত্রেও অনেক পুরনো জাহাজ আছে, আবার অত্যাধুনিক জাহাজ আছে, অনেক পুরনো সাবমেরিন আছে, অত্যাধুনিক আছে। তো এগুলো আমি বলবো যে মানে নিউমেরিক্যালি ইন্ডিয়া হ্যাজ স্টিল দ্য সুপিরিয়রিটি। কিন্তু আরেকটা জিনিস আছে, যখন যে অ্যাগ্রেসর ফোর্স হবে, তার 1:3 সুপিরিয়রিটি থাকতেই হবে। আমি যদি মনে করি যে আমি এখন লাহোর আক্রমণ করতে, ভারতের কমান্ডার যদি লাহোর আক্রমণ করতে যায়, এবং লাহোরের সামনে যদি আমার একটা ডিভিশন ভারতের আর্মি, পাকিস্তানের আর্মি থাকে, আমাকে কিন্তু 3 ডিভিশন দিয়ে সেখানে আক্রমণ করতে, 1:3। একই ক্ষেত্রে হয় যে এয়ারফোর্সের ক্ষেত্রে, নেভি ক্ষেত্রে। সো ওয়ান হু ইজ ডিফেন্ডিং, সে তো বাংকারে বসে আছে, সে ডিফেন্সে আছে, এবং যে অ্যাটাক করতে যাবে তাকে ওভারওয়েলমিং ফোর্সে অ্যাটাক করতে হবে, এবং তার ক্যাজুয়ালিটি অনেক বেশি হবে, কারণ সে তো এক্সপোজ, সে এক্সপোজ। একই হচ্ছে ট্যাঙ্কের। সো নিউমেরিক্যালি আমি বলবো এখানে গ্রাউন্ডে এবং আকাশে
ভারত এবং পাকিস্তানের কারোরই এমন শক্তি নাই যে তারা একে অপরকে প্রবলভাবে পরাজিত করতে পারে। ওকে, যেমন যেটা ঘটেছিল 71 সালে, 71 সালে পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে তখনকার যে যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের ছিল 1 ডিভিশন প্লাস 2 ডিভিশন, কিন্তু ওই 2 ডিভিশন ছিল ল্যাংড়া ডিভিশন, মানে দে ডিড নট হ্যাভ ট্যাঙ্কস, দে ডিড নট হ্যাভ আর্টিলারি। সে তার এগেইনস্টে ভারত 12 ডিভিশন সৈন্য, এবং যেখানে আপনার 7 কোটি লোক তাদের সমর্থনে, এবং সারা বিশ্ব থেকে তারা কাটো, তারপরেও তো 13-14 দিন যুদ্ধ করতে হয়েছে। ওকে, এবং পাকিস্তানের ছিল 1 স্কোয়াড্রন, ওখানে 12 স্কোয়াড্রন, তারা 12টা স্কোয়াড্রন ডিপ্লয় করেছিল চারিদিকে, বাংলাদেশ চারিদিকে। কত সুপিরিয়রিটি থাকে ইউসি, যার ফলে তারা সেকেন্ড ডেতেই পাকিস্তান এয়ারফোর্স ডিস্ট্রয়েড হয়ে গেছে। আপনার চিটাং বন্দর একদম কমপ্লিটলি ব্লক করে দিয়েছে। এইসব সিচুয়েশন তো এখন হবে না। তাহলে বিষয়টা এরকম যে হামলা করার মতো পর্যাপ্ত, মানে সেই আপনি যে প্রপোর্শন দিয়ে বুঝাচ্ছিলেন 1:3, সেই পর্যাপ্ত বাহিনী কারোরই নেই। কারোরই নেই। পাকিস্তানও খুব লিমিটেড করতে পারবে, কিছু দূর যাবে, 20 মাইল গিয়ে আবার আটকায় পড়বে। ভারতও এরকম আগে যাবে। আপনি কথা দেখেন, ইউক্রেনের যুদ্ধ দেখেন, আজকে এত বড় রাশিয়া আপনার আজ 3 বছর ধরে আটকে গেছে। বর্ডার আর চেঞ্জ হচ্ছে না, প্রথম দিকে যে বর্ডার ছিল সেই বর্ডার। তো এক্ষেত্রে আমি মনে করি যে লোকক্ষয় এবং অর্থনৈতিক বিপর্যয় ছাড়া গেইন করার কিছু নেই। আর প্লাস মূল জিনিসটা কি? মূল জিনিসটা তো প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধ নয়। মূল সমস্যা হচ্ছে আপনার কাশ্মীর। কাশ্মীর সমস্যার সমাধান থেকে আপনার টার্গেটটা হচ্ছে ভারত। পাকিস্তানের টার্গেটটা কি? পাকিস্তানের টার্গেট হচ্ছে যেভাবে হোক আমি কাশ্মীরটাকে একদিন, সম্পূর্ণ কাশ্মীর আমার আয়ত্তে আসুক। ভারতের হচ্ছে আমি কোনোভাবেই পাকিস্তানকে আমি দিব তো নাই, যেটুকু পাকিস্তানের অংশ আছে সেটাও আমার চাই। এটা পরিবর্তন হবে না। লাইন ওই আপনি মারানোর যে যুদ্ধ হবে, লোকক্ষয় হবে, এবং দুঃখজনক ভাবে সব থেকে গরিব অংশটাই সাফার করে। আপনি দেখেন এই যে বর্ডারে কারা থাকে, গরিবরা থাকে না। আপনি এই যে তারা আর্টিলারি হচ্ছে, একটা সৈন্য কে হয়? সৈন্য হয় নিম্নবিত্তের ছেলে, অফিসার হয় মধ্যবিত্তের ছেলে, কোটিপতির ছেলে নওয়াজ শরীফ আর তার সেনাবাহিনীতে নাই। সেখানে বলছি যুদ্ধের ক্যাজুয়ালিটিস হয় সব থেকে দরিদ্র যারা। তো আমি মনে করি যে এটা যত শীঘ্র সম্ভব তাদের এই সম্বিতটা ফিরে আসা উচিত। এবং পলিটিক্যাল, আমি মনে করি যে ভারতে তো একটা স্ট্রিক্ট পলিটিক্যাল হায়ারার্কি আছে। তো সেই হায়ারার্কি আনফর্চুনেটলি পাকিস্তানে নাই। পাকিস্তানের সেনাবাহিনী অনেক রাজনৈতিক ডিসিশন নেয়। যেমন ধরেন অতি সম্প্রতি যে ঘটনাটা সবাই করছে, যে পাকিস্তান আর্মি চিফ একটা বক্তৃতা দিলেন বিদেশি ওভারসিজ পাকিস্তানিদের, এবং উনি অনেক রাজনৈতিক কথাবার্তা বললেন, স্টার্টিং ফ্রম 2 নেশন থিওরি টু অল দিস থিংস। এগুলো কোনোদিন কোনো আর্মি চিফ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি চিফ হোক বা ব্রিটিশের আর্মি চিফ অথবা ভারতীয় আর্মি চিফ, কোনোদিন এসব কথা বলবে না। রাজনৈতিক তারা সম্পূর্ণ থাকে। তারা রাজনৈতিক শক্তি তাদেরকে যে পরিমাণ যেভাবে চলতে বলবে সেইভাবেই তারা চলতে বাধ্য। আর দুঃখজনকভাবে পাকিস্তানে সেটা নাই। তো এখন এই যে ধরেন আপনি বলুন, আরেকটা জিনিস যেটা আমাদের বোঝা উচিত, যে দুইটা নিউক্লিয়ার পাওয়ার, রাইট? কিন্তু তার আমরা যেটা বলি নিউক্লিয়ার থ্রেশহোল্ড, এমন একটা সিচুয়েশন হতে পারে যখন কোন সিচুয়েশনে আপনি ওই আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন যে আমি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করব। নিউক্লিয়ার ওয়েপন ইউজ করলে আপনি জানেন যে আপনি শত্রুর যেরকম ক্ষতি করবেন, আপনার নিজের ঘর বাড়ি, নিজের শহরও ধ্বংস হয়ে যেতে পারবে। কিন্তু সেই নিউক্লিয়ার থ্রেশহোল্ড আপনার পাকিস্তানে কখন হবে? যদি লাহোরের পতন হয়, সিয়ালকোটের পতন হয়, ইসলামাবাদের ধারে কাছে ভারতীয় সৈন্য পৌঁছে যায়, তখন হয়তো একটা সিচুয়েশন হবে যখন তারা নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করতে পারে। কিন্তু সেই ডিসিশনটাও কিন্তু পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এমনও হতে পারে যে সামরিক বাহিনীর যে প্রধান তিনি এই ডিসিশনটা নিতে পারেন। ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক কঠিন, মানে আপনাকে দিল্লির কাছাকাছি বসতে হবে, হুইচ ইজ নিয়ারলি 300-350 কিলোমিটার দূরে সীমান্ত থেকে, তাই না? তো আপনি
ওই আপনার থ্রেশহোল্ডটা ভারতের অস্ত্র যে ব্যবহারের থ্রেশহোল্ডটা অনেক বেশি। এবং ভারত তো যেমন বলছে আপনি তাদের নীতি নাকি প্রথমে ব্যবহার না করার নীতি, প্রথমে এই যে ইয়ে তারা বলে দিয়ে, কিন্তু পাকিস্তান সেটা বলেনি। পাকিস্তান সেটা বলে নাই, বারবার বলছে আমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আমার অস্তিত্ব যদি সংকটের সম্মুখীন হয় আমি ব্যবহার করব। তো অস্তিত্বের সংকটটা বলতে ওইটাই আমি বোঝাচ্ছিলাম, জি অস্তিত্বের সংকট তখনই হবে যখন আপনার রাজধানী চলে যাচ্ছে লাহোর, আপনার গোষ্ঠীগাড়া সব লাহোরে ছিল, পাঞ্জাব ইজ রুলিং পাকিস্তান ভার্চুয়ালি, এবং কালচারাল ক্যাপিটাল করাচি, করাচি ব্লক হয়ে গেছে, কোনো সাপ্লাই আসছে না, করাচি বন্দরে জাহাজ ডুবে গেছে, এইসব ক্ষেত্রে এটা হতে পারে। জি তো জি আমি কিন্তু পাকিস্তান আবার ওই যে হুমকি পাল্টা হুমকি তো চলছেই, কথায় কথায় তো খুব যুদ্ধ হচ্ছে, সেখানে পাকিস্তান বলছে 130টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে ভারতের দিকে। আমি একটু আপনার কাছে এটিও বুঝতে চাই, পারমাণবিক শক্তির দিকে আপনি বলছিলেন সামরিক শক্তি এবং বাহিনীর শক্তিগুলো এটার কম্পেয়ার একটা করছিলেন, পারমাণবিক শক্তির বিষয়টা একটু জানতে চাই, সেক্ষেত্রে কে এগিয়ে কে পিছিয়ে? এগেইন এখানে দেখেন আপনার এগুলো যদি, এই পারমাণবিক অস্ত্র আমি কার এগেনস্টে ব্যবহার করবো, এগুলো বেশি হয়েছিল আপনার যখন কোল্ড ওয়ারের সময় রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার একটা ব্যালেন্স ছিল, ঠিক আছে? কিন্তু ব্যালেন্স হলো সোভিয়েত ইউনিয়নের অনেক বেশি ছিল, কারণ ওদের একিউরেসি ওইরকম ছিল না। আপনি একটা অস্ত্র ব্যবহার করেন, হাউ একিউরেট ইট ইজ, ওকে? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েপন্সের একিউরেসি অনেক বেশি ছিল। তারপরে আপনাকে কত দূর থেকে আসতে হবে, কখন আপনি টের পেয়ে যাবেন যে আপনার বিরুদ্ধে একটা অস্ত্র লঞ্চ করা হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে জাস্ট সংখ্যা ইজ নট ইম্পর্টেন্ট, হাউ একুরেট ইট ইজ, হাউ ফার। আপনি বললাম ভারত অনেক বড় অ্যাবাউট পাকিস্তান থেকে আয়তনে, এবং তার যে ওই যে সেন্টার অফ গ্রেভিটি বলি বা তার হার্টল্যান্ডটা কোথায়? হার্টল্যান্ডটা দিল্লি, হার্টল্যান্ডটা বোম্বাই, হার্টল্যান্ডটা মাদ্রাস, চেন্নাই, হার্টল্যান্ড কলকাতা, হার্টল্যান্ড লখনৌ, এগুলো সব অনেক ভিতরে সীমান্তে যেগুলো আছে। কিন্তু পাকিস্তানের হার্টল্যান্ড গুলো আপনি যদি দেখেন, সব কিন্তু এই ইভেন ইসলামাবাদ, পাকিস্তান রাওয়ালপিন্ডি যেটা পাকিস্তানের জিএসপি, ইজ জাস্ট অ্যাবাউট 40 মাইলস ফ্রম দি বর্ডার, স্ট্রেট যদি 30-40 মাইলস ফ্রম দি বর্ডার। তো ওখানে সেই জন্যই এদের সংখ্যা ইজ নট ইম্পর্টেন্ট এট অল। আপনি কয়টা ব্যবহার করবেন, একটা দুইটা তিনটা, এখানে আছে যদি আপনার অনেক বেশি থাকে আপনি তো ব্যবহার করছেন না, ব্যবহার করতে পারবেন না। এবং আচ্ছা, এগুলো যাওয়ারও আগে একটা অনেক কিছু আছে, যেমন ধরেন আপনার যেগুলো নিউক্লিয়ার ওয়েপন্স থাকে সেগুলো স্টোরেজে থাকে, তার যে ফিউজিং সিস্টেম সেটা আরেক জায়গায় থাকে। আপনার ওয়েপন্সটা মনে করেন যদি সার্গোদায় থাকে, ফিউজটা হয়তো ওর থেকে 200-250 মাইল দূরে এক জায়গায় আছে। আপনি এগুলোকে করলেন, করে এগুলোকে তো একটা লঞ্চিং এর রকেটের ভিতরে করবেন, সেট করবেন। এই প্রত্যেকটা ফেজ কিন্তু মহাশূন্য থেকে মনিটর করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র টের পাবে যে এখন পাকিস্তানে এগুলো কিন্তু, পাকিস্তান হোক ভারত হোক, ওয়েপন্স গুলো অনেক আলাদা আলাদা ডিসপার্সাল করে রাখা হয়, যাতে হঠাৎ করে আমি বলবো যে এই এক্ষুনি আমার মারো, সেটা হতো ইয়েতে আপনার কোল্ড ওয়ারের সময় ছিল যে একদম তারপরেও আমেরিকান প্রেসিডেন্টের কাছে কোড গুলো থাকতো, এবং কোড গুলো ডিকোড করার একটা সময় থাকতো, কেউ যাতে এগুলো নাগাল না পায়। তো আই এম শিওর পাকিস্তানেও সেটা আছে, ভারতে তো আছেই। তো এবং ওটা আমি বললাম যেটা অচিন্তনীয়, একটা ওই সিচুয়েশনে অচিন্তনীয়, সুতরাং কার সংখ্যা কত ইজ নট ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আরেকটা জিনিস যেটা পাকিস্তানের ভালনারেবিলিটি, সেটা হচ্ছে যে, এবং যেটার জন্য পাকিস্তান সবসময় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কেন? যে ইকোনমি, অর্থনীতি, আপনি যখন আপনি এই যে ধরেন আপনি ড্রোন আসতেছে, আপনি মিসাইল ফায়ার করছেন, ওই ড্রোনটাকে ধ্বংস করছেন, বা এয়ারক্রাফট, প্রচন্ড আপনার খরচ হচ্ছে অস্ত্র ইয়েগুলো, এমিউনিশন খরচ হচ্ছে তখন কয়দিন পরে আপনার স্টক কতটুকু আছে, স্টক গুলোকে আপনি আনবেন কিভাবে ফেরত, ইউসি? কিন্তু সেই ক্ষেত্রে ভারতের একটা অ্যাডভান্টেজ আছে, বড় দেশ, বড় রাষ্ট্র, তার অ্যামিউনিশন ডিপো সেগুলো হয়তো কর্ণাটকে আছে, আপনার অনেক দক্ষিণে তার এগুলো বিন্দা পর্বতের ভিতরে তার ইয়েগুলো। তো সেখান থেকে আসতে যেভাবে সময় লাগে, কিন্তু সেগুলো স্টকও আছে, তাদের অনেক ওয়েপন্স, এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ গুলো অনেক সারা দেশ জুড়ে ছড়া আছে। প্লাস বাইরে থেকেও আনতে পারে, রাশিয়া তার মেইন সাপ্লায়ার, আমেরিকানস আর দেয়ার।
কিন্তু এখন এই যে ধরেন হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আহ, মার্কিন যুক্তরাষ্ট্র পুরা স্যাংশন দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি তো ইয়ের উপরে স্যাংশন আছেই পাকিস্তানের উপরে। যদি স্পেয়ার পার্টস না আসে, না আসে, আপনি রান। ওই যে আমরা আমরা তো তখন অনেক আগের কথা, আমাদের 65 ওয়ারটা একটা প্র্যাকটিক্যাল ওয়ার ছিল, কিন্তু সেটা পাকিস্তানের বেশ অ্যাডভান্টেজ ছিল, কিন্তু আফটার 10-12 ডেজ অ্যামিউনিশন ফিনিশড। কিন্তু কিন্তু চীন তো পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, মানে চীন তো আবার সরবরাহকারী এদিকে ভারতেরও শত্রু সেক্ষেত্রে। না। আচ্ছা, মজার ব্যাপারটা হচ্ছে, এবং তাহলে তো জিও স্ট্র্যাটেজির কথা বলতে হয়। চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের বন্ধু, চীন বন্ধু, কারণ আমার বন্ধু আমার শত্রুর বন্ধু, শত্রুর শত্রু আমার বন্ধু, এই প্রিন্সিপাল। কিন্তু কিন্তু দেখেন 65-65 সালের যুদ্ধ হয়েছে, চীন অনেক লিপ সার্ভিস দিয়েছে, কিন্তু সে যুদ্ধ করেনি, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেনি। 71 সালে পরিষ্কার বলেছে, আমরা পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী, আমরা পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব, কিন্তু চীন কখনোই বলে নাই যে আমি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করব। ভুট্টো সাহেব চীন সফর করেছেন, এসে ইয়াহিয়া খানকে ভুল ইনফরমেশন দিয়েছে যে আমরা যদি আক্রান্ত হই, চীন আমাদের পক্ষে যুদ্ধ করবে, চীন আমাদের পক্ষে থাকবে, জাতিসংঘে সমর্থন দিবে, অস্ত্র সাপ্লাই দিবে, কিন্তু কখনোই বলেনি। এখন এটার প্রশ্নই হয় না, এই জন্য যে ভারতের চীনের আপনি যদি এখন গুগলস দেখেন, পাকিস্তানের চীনের সাথে বাণিজ্য হচ্ছে $25-26 বিলিয়ন সারা বছর। ভারতের বাণিজ্য হচ্ছে প্রায় $200 বিলিয়ন কাছাকাছি চলে গেছে। তারা চাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন এটা নিয়ে, এবং এটা আবার ভারত চীনের পক্ষে ব্যবসাটা, যেমন আমাদের সাথে এখন চীনের $16-17 বিলিয়ন ব্যবসা আছে, এবং এটা প্রায় সবটাই চীনের, টাকাটা চীনের কাছে যাচ্ছে, তাই না? সেই জন্য চীন তো ইন্টারেস্টেড হবে বাংলাদেশের সাথে বন্ধুত্ব। একইভাবে চীন চাইবে না এমন একটা স্টেজে যাক যে তার এই $200 বিলিয়ন ব্যবসা নষ্ট। তার মানে সমীকরণটা খুবই ইন্টারেস্টিং। জি, আমি যদি একটু বুঝি যে তাহলে আহ, মানে শত্রুর শত্রু বন্ধু হলেও সেই বন্ধুকে এতটা যুদ্ধে অস্ত্র দিয়ে সহায়তা করবে না যেন বাণিজ্যটা আবার নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি হয়তো অস্ত্র দিয়ে সাহায্যও করবে, কিন্তু ওই যে যেটা যদি কেউ ভেবে থাকে যে চীন নতুন ফ্রন্ট করবে, হলে এই অরুণাচলে আক্রমণ করবে, দ্যাট ইজ টু ফার ফেচেড। করতে পারে যদি তার পাকিস্তান ইটসেলফ ইজ ইন ডেঞ্জার অফ এক্সিস্টেন্স। ওই যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বললাম, পাকিস্তানের সামরিক শক্তি যদি একদম কোল্যাপস করে যায়, এবং দেখা যাচ্ছে যে ভারতীয় বাহিনী ঢুকে পড়েছে, অনেক দূর চলে যাচ্ছে, সেই ধরনের একটা সিচুয়েশনে হাইপোথেটিক্যাল চীন হয়তো ডাইরেক্টলি একটা ফ্রন্ট খুলে ফেলতে পারে। সেটা তো তাদের নিজেদের যুদ্ধে জড়িয়ে যাওয়ার কথা, কিন্তু আমি বলছি যে যুদ্ধাস্ত্র সরবরাহ করা, এখানেও তো আবার তাদের তাদের তো আর্থিক লাভও আছে, অস্ত্র তো আর ফ্রি দিয়ে হ্যাঁ, বিক্রি করবে। হ্যাঁ, কিন্তু আবার দেখেন কতটুকু দিবে, প্লেন করে আনতে পারে বা জাহাজ করে আনতে পারে, কত দূর দূরে ঘুরে আসতে হয়। আপনার করাচি বন্দরটা যদি, পাকিস্তানের তো একটা মাত্র বন্দর করাচি বন্দর, করাচি বন্দর যদি ব্লক করে দেয়, আপনি আনবেন কোথায় দিয়ে? আকাশ দিয়ে আপনি কি কতটুকু অস্ত্র আনতে পারবেন? আপনার ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, ভেরি লিমিটেড। তো এগুলো আসে লং টার্মে, হয়তো রিপ্লেনিশমেন্ট বলি আমরা, রিপ্লেনিশমেন্ট করতেই হবে, কিন্তু এটা একটা আর কি। তারপরে দেখেন আরেকটা জিনিস, আন্তর্জাতিক পরিমণ্ডলে একসময় ছিল যে সৌদি আরেবিয়া, কুয়েত, কাতার, মুসলিম দেশগুলো অন্ধভাবে সমর্থন দিবে পাকিস্তান, সেই দেশ কিন্তু নাই। আপনি দেখেন আজকে 4 দিন হয়ে গেছে, আপনি দুই একটা সিম্পেথি পেতে পারেন, কিন্তু আজকে যে সৌদি অনেক কিন্তু কমন আছে, F-16 সৌদি আরবে আছে, আর তারা কিন্তু ইচ্ছা করলে আপনার ফ্লাই করে বলে, ওকে তোমার পাইলট পাঠাও, এটা ফ্লাই করে নিয়ে যাও, করবে, কেউ করবে। ওই তুরস্ক আসছে, এরদোগান হ্যাজ ইজ ওন ইয়ে ইরানের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু তুরস্ক আফগানিস্তান তো কিন্তু মানে অস্ত্র পাঠানোর কথাটা অস্বীকার করেছে। তারাও বলছে অস্ত্র যে পাঠাবে না, জাহাজ একটা পাঠিয়েছে, সেটা হয়তো আগে থেকেই প্ল্যান ছিল, ওই জাহাজগুলো যায় হোয়াট উই কল গুডউইল ভিজিট। আর দেখেন যে আফগানিস্তান তার পশ্চিম সীমান্তে এই যখন আমাদের এই সন্ত্রাসী হামলাটা হলো, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই তালিবান সরকার একটা মেসেজ পাঠিয়ে দিল মোদির কাছে, আমরা এগুলোকে কন্ডেম করি, এবং এটাকে একটা টেরোরিস্ট আক্রমণ, এবং এটা আমরা কন্ডেম করি। এই তালিবান সরকার কিন্তু পাকিস্তানের জন্ম, পাকিস্তানে গড়ে উঠেছে, পাকিস্তানের অস্ত্রে
পাকিস্তানের ইয়েতে তারা ক্ষমতায় গেছে, কিন্তু এখন তারা শত্রুতা, যেহেতু তাদের হোল সীমান্তটা নিয়ে তাদের ইয়ে আছে, তারা ভারতের পক্ষে, অর্থাৎ কি আপনার পিছনে একটা শত্রু, বেলুচিস্তানের শত্রু, ইভেন ইরানের সাথেও সম্পর্ক এখন ভালো না, শিয়া সুন্নি নিয়ে সমস্যা। সুতরাং যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা পাকিস্তানের নাই, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। এবং আহ, আমরা হয়তো আমাদের জীবদ্দশায় কাশ্মীর সমস্যার সমাধান দেখবো না, কিন্তু কাশ্মীর যেভাবে আছে ওভাবেই রাখতে হবে। এইটাই জি শেষ। জি মানে পারমাণবিক অস্ত্রের সক্ষমতার কথা একটু জিজ্ঞেস করলাম, একটু ছোট করে যদি জানতে পারি। মানে বলছিলাম যে কার সক্ষমতা বেশি। আমি নিজেই দেখছিলাম গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025, ওইটা একটু পড়ে দেখছিলাম যে দুই দেশেরই মোটামুটি সমান 140 থেকে 50টি পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এক একটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আসলে কেমন? সবগুলো কি সমান সক্ষমতার অস্ত্র থাকে? না 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 না, এটা তো থেকে আমরা আহ, বলা হয় যে ওয়ারহেডের ক্ষমতা আর কি, এটা অনেক বেশিও হতে পারে, কমও হতে পারে। এবার ট্যাকটিক্যাল এমন আছে যে আপনার হয়তো আহ 5 মাইল 10 মাইলের মধ্যে ডিস্ট্রাকটিভ হবে, আবার আবার অনেকগুলো আছে অনেক পাওয়ারফুল। এর এক্সাক্ট এই 140টার যে কার কতটুকু সেটা কেউ জানে না। এবং তবে যেটা আমি আপনাকে বললাম, এগুলার আবার নির্ভর করে যে আপনি এটা কিভাবে ডেলিভারি করবেন। আপনাকে তো ধরেন আপনার টার্গেট যদি হয় এগেইনস্ট এ মিলিটারি টার্গেট, তাহলে এক ধরনের ওয়েপন ইউজ করবেন। এটা যদি হয় যে জেনারেল বাসের এগেইনস্ট ইউজ করবেন, সেটা তো আরেক ধরনের। কিন্তু আমরা দেখেছি যে এগুলো আসলে হিরোশিমা নাগাসাকি করে তো আর কত প্রায় 1945 আর আজকে 2025, প্রায় কত বছর হলো, প্রায় 80-90 বছর, এরপর তো আর ব্যবহার হয়নি। যাই আমরা বলি হাইপোথেটিক্যাল, যেটার এফেক্টটা কি হবে। এটা ধরেন আপনি আপনি যদি অমৃতসরে একটা পাকিস্তান তার অমৃতসরে একটা নিউক্লিয়ার ওয়েপন ব্লাস্ট করলো, ছোট, তার ফলটা প্রথম এফেক্ট কি হবে? লাহোর হবে, 30 মাইল 20 মাইল দূরেই তো লাহোর। বাতাসটা যদি এইদিকে যায় তাহলে রেডিয়েশন সবচেয়ে ইজি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এগুলো অত্যন্ত ডেঞ্জারাস। এবং এগুলো যেটা হচ্ছে যে ইউ হ্যাভ এ ওয়েপন বাট ইউ রিয়েলি ক্যানট ইউজ ইট। এবং আরেকটা জিনিস, যে প্রথম ইউজ করবে সে কিন্তু আরো সমস্ত বিশ্বের কিন্তু তার ইয়ে হারাবে, সাপোর্ট হারাবে। দেখেন আপনার আমেরিকানসরা নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করেছিল 45-এ, নাগাসাকি, হিরোশিমা। সেই সেই দুর্নাম বলুন বা সেই আজও বহন করতে হয় তাদেরকে, যে না আমরা এরা নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। যদিও ওই সময় ড্রপ করার যথেষ্ট কারণ হয়তো ছিল, হয়তো ছিল। যিনি এই হিরোশিমার যে ড্রপ করেছিলেন, ওনার সাথে কিন্তু আমার দেখা হয়েছে এবং ওনার সাথে আমার ছবি আছে। ক্যাপ্টেন পল টিপেট, উনি রিসেন্টলি মারা গেছেন, এবং 7-8 বছর আগে ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছিলেন। তো উনি ওই ওনাদের এক্সপিরিয়েন্স দেখার, খালি উনি ছিলেন না তো, ওনার নেভিগেটর ইয়েটি ছিল পুরো মানে যুদ্ধে। উনি পারমাণবিক বোমাটা ড্রপ করেছিলেন? প্রথমটা হিরোশিমার, যেটা হিরোশিমারটা উনি, এটাই আপনি গুগলস গেলে দেখতে হ্যাঁ পারেন, হ্যাঁ। ক্যাপ্টেন পল উনি কি টিপেট। রিগ্রেট করেন? ওনার কি অনুশোচনা হয় আপনার সাথে না, যোগাযোগ? আমি আমি যখন 1990 সালে ওনার দেখা হয়েছে, আমরা উই মেট ইন, উনি বক্তৃতা দিয়েছেন, বক্তৃতার পরে উই মেট ওভার লাঞ্চ স্মল ইয়ে। তখন গিয়েছিল যে আমরা তো জীবন বাঁচিয়েছি। কিভাবে জীবন বাঁচিয়েছি? আমরা যুদ্ধটাকে সংক্ষিপ্ত করছি। এই অ্যাটম বোমা না ফেললে জাপান কিছুতেই সারেন্ডার করছিল না। এবং জাপান এমন ভাবে যুদ্ধ করছিল যে each and everyone was dying. Every day Americans were losing 5,000 troops, fighting again. They were losing 10-15,000 করে, কিন্তু কেউ সারেন্ডার করছিল। তো এইটা হওয়াতে তারা শেষ পর্যন্ত রাজা রাজি হলো। জাপান তো তখন রাজ নিয়েছিল, বিরোহিত রাজি হলেন এবং জাপান সারেন্ডার করলো। এই সারেন্ডার করার পরেও কিন্তু অনেক জায়গায় যুদ্ধ চলতেছিল, তারা এই হুকুম মানে নেই। তো এটা দেশের ডিফারেন্ট স্টোরি। তো এমনও প্রশ্ন হয় যে এই এই নিউক্লিয়ার ওয়েপন্সটা যদি আরো আগে আবিষ্কার হতো, তাহলে কি জার্মানিতে আমেরিকানরা ড্রপ করতো? কোনদিনই করতো না। কেন করতো না? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট, বিশেষ করে আপনার ইস্ট কোস্টে একটা জার্মান পপুলেশন আছে, পিটসবার্গ, গেটিসবার্গ, এইসব। এবং তারা কোনোদিন এলাও করতো না মার্কিন জাপানের জার্মান। কিন্তু যেহেতু জাপান ওয়াজ এশিয়াটিক কান্ট্রি, নন হোয়াইট, ইয়েলো,
ইউ সি ইট ইজ ভেরি ইজি টু ড্রপ দ্য বম অন দ্যাট। এগুলো নিয়ে অনেক কথা, অনেক লিটারেচার আছে, অনেক জি, আবারও আমরা একটু এই ভারত পাকিস্তানের জায়গায় যাই, কিন্তু তাহলে ওই মানে হিরোশিমা নাগাসাকিরই তো একমাত্র অভিজ্ঞতা আমাদের পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বিস্ফোরণ বলতে। এখন পাকিস্তান ভারতের যা আছে তাদের আসলে কতটা সক্ষমতা সম্পন্ন অস্ত্র আছে সেটা আমরা জানি না। মিউচুয়ালি যদি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। জি, মিউচুয়ালি, আমরা মিলিটারিতে বলি মিউচুয়ালি এশিওর্ড ডিস্ট্রাকশন। আপনি শত্রুকে ধ্বংস করবেন, সেই সঙ্গে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। সেটাই যদি চান তাহলে নিউক্লিয়ার ব্যবহার করেন। আপনার নিজের ঘর বাড়ি, নিজের বংশ ধ্বংস হবে, শত্রুরও ধ্বংস হবে। আমাদেরও কারণ কি আপনি কোনো ঝুঁকির জায়গা আছে বাংলাদেশের? না, আমি মনে করি না। নিউক্লিয়ার ওয়েপন্স অনেক কম এখানে। আমরা প্রায় 1500 কিলোমিটার, আরো বেশি, আবার 1700-1800 কিলোমিটার দূরে আছি। সুতরাং ওখানে নিউক্লিয়ার ওয়েপন্স এর ইয়ে নয়, কনভেনশনাল ওয়েপন্স হলেও আমাদের কোনো এখানে এফেক্ট হবে না। তবে ব্যবসা বাণিজ্য, আমাদের যে অর্থনীতির এখন একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে, এখানে যে কোনো ধরনের ডিসরাপশন আমাদের জন্য ভালো নয়। সো আমরা ইউনো চাইবো না এটা প্রলম্বিত হোক, এবং আমরা চাইবো তা তো যে বটেই, সেটা নিশ্চয়ই কেউই চাইতে পারে না সুস্থ মস্তিষ্ক কেউ। আমি আশা করি, আশা করি যে এটা থেমেই যাবে। জি, মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই আশাটা আমরা তো বেশ অনেকদিন ধরে এই কথাটা শুরু করছি পেহেলগাঁও হামলার পর থেকেই। সবাই বলছিলেন আশা করি এটা আর সামনে আগাবে না, তারপরেও দেখা গেল অপারেশন সিন্দুর, আগাচ্ছে। ড্রোন হামলা, মানে আশাটা যেন ঠিক জায়গায় থামছে না, আস্তে আস্তে বাড়ছে। যাই হোক, তবুও বাড়া আশা করতে উচিত। চাই। একটু শেষ তবে করি। তবে এখন জি, রোল হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্র শুড কাম ইন স্টেট এই এবং তো এখানেই আমি একটু কথা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যখন এই অপারেশন সিন্দুরের বিষয়ে কথা বললেন প্রথম, উনি সেইম শব্দটা ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে যদি কিছু করার থাকে তিনি করবেন। খুব যে অ্যাক্টিভলি মিটিগেট করার কোনো উদ্যোগ নেবেন বা নিচ্ছেন, তৎপর হচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, এমন কিছু খুব বেশি মনে হয় নাই। আর জেডি ভ্যান্স তিনি তো বললেন যে নান অফ আওয়ার বিজনেস, ভারত পাকিস্তানের এসব তিনি ঠিক নান অফ আওয়ার বিজনেস শব্দটা ব্যবহার করেছেন, যে আমাদের ব্যাপার, বিষয় না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তিনি বলছিলেন যে দুই দেশের সাথে একটা বৈঠক করবেন, সেরকম কিছুও ঘটে নাই। আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি? যুক্তরাষ্ট্র কি চাইছে আসলে? কি নান অফ আওয়ার বিজনেস এরকম ভেবে আমরা, বসে আছে? না, দুঃখজনক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একটা এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটা ভাবছে যে আমার পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে আমার প্রশান্ত মহাসাগর, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই, আমার ব্যবসা বাণিজ্য ঠিক চললেই হলো। এই যেটাকে বলে আইসোলেশনিস্ট। এবার একসময় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এই উড্রো উইলসনের সময় আপনি দেখবেন যে প্রথম বিশ্বযুদ্ধে তারা নেতৃত্ব দেওয়া সত্ত্বেও কিন্তু লিগ অফ নেশনসে তারা জয়েন করতে পারলো না। ইউরোপিয়ান ওয়ার এবং এই আফ্রিকান এটি আমাদের কিছু না, আমাদের। কিন্তু বিশ্ব তো এরকম নয়। এটা অত্যন্ত দুঃখজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যে রিমার্কস গুলো ওনারা দিয়েছেন, এটার সম্বন্ধে উনি আসলে ওনার ভূগোল সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে কোনো ধারণাই নেই। উনি বললেন ওরা তো অনেকদিন ধরে লড়াই করছে, যুগ যুগ ধরে, সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ কিভাবে লড়াই করলাম? আমরা তো স্বাধীনী কাশ্মীর সমস্যা বা স্বাধীনী হলো তো 47 সালে, তাই না? ব্রিটিশের ইয়ের অবসান হলো। তার আগে তো ব্রিটিশ আমাদের কমন শত্রু ছিল। ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু আমরা তো এটা সেঞ্চুরিজ ধরে যে কাশ্মীর সমস্যা, এটা নয়, এটা তো 48 সালে প্রথম এটার সৃষ্টি হলো। তো ওনার ইতিহাস সম্বন্ধে মনে হতে পারে যে উনি আসলে সত্যি জানেন না। আমরা আমাদের সম্বন্ধে যতটুকু জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই মুহূর্তে হয়তো ইতিহাস সম্বন্ধে তার অতটুকু জ্ঞান নেই, ভূগোল সম্বন্ধে জ্ঞান নেই। কত দূর উনি করে, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি আগের ইয়েগুলো দেখেন, হেনরি কিসিঞ্জারের মতো লোকদের দেখেন যারা প্রফেসর ছিল, স্ট্যানফোর্ড, বার্কলে, আপনার ইয়ে, তারাই তো এইসব পজিশনে যেত। তো এখন যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো আনফর্চুনেটলি তারা, তবে দীর্ঘমেয়াদী যদি ভারত যদি তারা মনে করে যে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে, তাহলে তো ন্যাচারালি দে শুড ইন্টারফেয়ার ইন দিস। ইন্টারফেয়ার ইন দ্য সেন্স দ্যাট বলবে যে তোমরা আসো, তা আলোচনা হোক। যেমন ধরেন 65 ওয়ারের পরে আলোচনা কোথায় হলো? 65 ওয়ারের পরে আলোচনা হলো তাশকেন্তে। কে করলো? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যেটা কমপ্লিটলি ভারতের পক্ষে ছিল, কিন্তু সেই বললো যে চলেন আমরা আলোচনা করি, এবং তাশকেন্তে একটা চুক্তি স্বাক্ষর হলো, কিছুদিনের জন্য অন্তত পিস ফিরে আসে। তো তারা না হলেও, মানে আমার মনে হয় যে আরেকটা যেটা এক্সর্শন, আপনি একদিন দুই দিন পরে, ওই যে বললাম
আপনার স্টক যখন শেষ হয়ে আসবে আপনি কিন্তু আর চালাতে পারবেন না। তাহলে এক পূর্বাভাস কি করতে পারেন যে মোটামুটি কত সময় এই যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি চলবে? ডিফিকাল্ট। আমি পূর্বাভাস করেছিলাম পরশুদিন বিভিন্ন চ্যানেলে, যেটা দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে সকালে এই মুহূর্তে আমি দেখিনি, আজকে সকাল থেকে দেখলাম, আমার মনে হয় চলবে আরো কিছুদিন। এবং এমনও হতে পারে, যদি দুঃখজনক ভাবে, যে যেটা বললাম, যে সেনাবাহিনীও যদি মোবিলাইজ হয়, কতগুলো সাইন আছে অবশ্য, যে আপনার সীমান্ত থেকে বর্ডার গার্ড চলে যাবে, সেখানে আর্মি আসবে, উভয় দেশের আর্মি আসবে, পজিশন নেবে, তাদের একটা প্রত্যেকটা ইউনিটে একটা ব্যাটল পজিশন থাকে, সেখানে যাবে। বিমান বাহিনীগুলো তখন আর ওই 2-3টা ঘাঁটিতে থাকবে না, তারা চলে যাবে অনেক স্যাটেলাইট ঘাঁটিগুলোতে, পাকিস্তানও বলতে তাই, ভারত বলতে তাই। নেভি বেরিয়ে যাবে সাগরের দিকে, ওকে, ডিসপার্স হয়ে যাবে তার ব্যাটল উদ্দেশ্যে। এগুলো হচ্ছে যে আমি পূর্ণ যুদ্ধাবস্থার প্রস্তুতি, সেটা আমার মনে হয় না এখনো শুরু হয়েছে, হতে পারে। তো তারপরেও আরো সপ্তাহখানেক সময় লাগে। তো আহ, আমার মনে হয় তার আগে এটা থামবে, বাট উই ক্যান অন্তত আশাটা অলসো। তেমন করতে চাই যে সেদিকে যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতির দিকে না যাক, সেই প্রত্যাশাই করতে চাই। দায়িত্বশীল ভূমিকা পালন করুক মিডিয়াগুলো, আমরা গণমাধ্যমের মানুষ হিসেবে এইটুকু আশা করতে চাই। অনেক ধন্যবাদ ইশফাক ইলাহি চৌধুরী, অনেকটা সময় আপনি আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে।